জি 24 ঘন্টা বাংলা 5 নিয়ে আমি সব্যসাচী রয়েছি আপনাদের সঙ্গে। আর স্বাস্থ্য ভবনের সামনে যেখানে ধর্না চলছে, আমি গ্রাউন্ড জিরোয়ে। আজও বাংলা 5 সরাসরি এখান থেকে। আমাদের সঙ্গে স্টুডিও এখনও পর্যন্ত শতরূপ ঘোষ রয়েছেন সিপিআইএমের, এবং আমার সঙ্গে রয়েছেন ডক্টর স্বপন বিশ্বাস একেবারে আমার সঙ্গেই রয়েছেন। আমাদের সঙ্গে থাকবেন তৃণমূলের কোহিনুর মজুমদার এবং নারায়ণ চক্রবর্তীর বিজেপির। আমি এই ধর্নামঞ্চে রয়েছি। ধর্নামঞ্চে কিছুক্ষণ আগে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, এবং কিছুক্ষণ আগে জুনিয়র চিকিৎসকদের তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হলো মুখ্যমন্ত্রী এরপরে যখন তাদের যেখানে আলোচনার জন্য ডাকবেন তারা সদর্থক মনেই আলোচনা করবেন, এবং আলোচনা করতে তারা প্রস্তুত। যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবিতেই তারা অনড়। আমি একটু আলোচনায় আসার আগে একটু এই জায়গাটার আবহটা একটু বোঝানোর চেষ্টা করব যে এখানে এখনও পর্যন্ত ঠিক কী চলছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখনও পর্যন্ত এখানে স্লোগান চলছে, সেখানে বিচারের দাবি চলছে। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসেছিলেন সেখানেও কিন্তু এই বিচারের দাবি উঠেছিল, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তারপর দাঁড়িয়ে বলে দেন যে তিনি যে আন্দোলন চলছে সেই আন্দোলনের সমর্থনই করছেন, সেই আন্দোলনে যারা রয়েছেন তাদের প্রতি যথেষ্ট সহমর্মী তিনি। এবং তিনি একথাও জানালেন যে গোটা বিষয়টা নিয়ে তিনি এখনও পর্যন্ত যা হয়েছে ডাক্তারদের বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নিতে চান না, কিন্তু তিনি চান যাতে আন্দোলন উঠে যাক, কারণ সাধারণ মানুষ সমস্যায় রয়েছে। আমি এই জায়গা থেকে ডক্টর বিশ্বাসের কাছে আসবো। ডক্টর বিশ্বাস, আপনি জানেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, তিনি একটা সদর্থক বার্তা দিতে চেয়েছেন, এবং তার এই বার্তা, তার এই পদক্ষেপ জুনিয়র চিকিৎসকরা তারা গ্রহণও করেছেন। এই অবস্থায় দাঁড়িয়ে এখনও পর্যন্ত আন্দোলন চলছে, আলোচনার প্রস্তাব রাখা হচ্ছে। কোন জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়টা কি হওয়া উচিত বলে আপনার চিকিৎসক হিসেবে মনে হয়? সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে আমরা এই মুভমেন্টে একদম শুরু থেকে রয়েছি। থেকে যেটা মনে হয়েছে আজকে যিনি মুখ্যমন্ত্রী যিনি এলেন আর কি, এটা খুবই সদর্থক একটা জায়গা। তবে গতকাল রাতে সারা রাত ধরে এরা ভিজেছে রাস্তার মধ্যে থেকে সারা রাত ভিজে এইভাবে আন্দোলন করছে। এটা বোধহয় পশ্চিমবাংলার ইতিহাসে কেন সারা দেশের ইতিহাসে বোধহয় একটা নতুনত্ব রয়েছে। এইখানটা দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে আন্দোলনের রাস্তায় এলেন, নিজে দেখা করলেন, এটাও কিন্তু নতুনত্ব আছে। এটা আমরা স্বাগত জানাচ্ছি। তবে এই বিষয়টা অনেক আগে হওয়া উচিত ছিল। আজকে আমরা সব কিছুই যাচ্ছে ডিলে করে হচ্ছে, সমস্ত কিছু সাসপেনশন থেকে শুরু করে মুখ্যমন্ত্রী আসা, আরও আগে এসে আরও আগে সমাধান বার করা যেত। এরকম জায়গা থেকে এটা আলোচনার পথটা অনেকটা এগোলো, এবং সম্পূর্ণ সিদ্ধান্তটাই জুনিয়র ডাক্তাররা নেবে। এই আন্দোলনটা তাদেরই আন্দোলন, এবং সেই আন্দোলনটা তারা কীভাবে সিদ্ধান্ত নেবে সেটা তারাই সিদ্ধান্ত নেবে। কিন্তু আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে মনে করি যেহেতু আলোচনার একটা পরিবেশ তৈরি হলো, এটাকে কাজে লাগানো উচিত। ডাক্তারদের পক্ষ থেকে, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে এটাকে কাজে লাগিয়ে তাদের যে 5 দফা দাবি রয়েছে তার সেই দাবিতে অনড় রয়েছে, এটা থাকাই উচিত। আমরা তাদের সাথেই রয়েছি। আন্দোলনের ফর্ম পাল্টাতে পারে, কিন্তু কন্টিনিউ করা উচিত। আমাদের সঙ্গে তৃণমূলের কোহিনুরও রয়েছে। আমি কোহিনুরের কাছে আসবো, শতরূপের কাছে আসবো। তবে জুনিয়র চিকিৎসকরা কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করে ঠিক কী বক্তব্য রাখলেন আমরা আপনাদের শোনাব। আলোচনার মাধ্যমে তো জট কাটতে পারি, আমরা বারবার বলেছি। তাহলে আমাদের 5 দফা যে দাবি আছে সেই দাবি নিয়ে আলাপ আলোচনা হলেই জট কাটতে পারে, যে কোনো মুহূর্তেই জট কাটতে পারে। তাহলে যে মুহূর্তে জায়গা উনি জানাবেন, আমরা সেই মুহূর্তে আমাদের যাবতীয় যা পরিকল্পনা সহ আমাদের 5 দফা দাবি আছে। যেমন ছিল সেই স্বচ্ছতার প্রশ্ন থাকছে। আমরা পরিষ্কার যেটা বলতে চাই যে মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেট, প্লেস, টাইম জানিয়ে দেবেন, সেই মুহূর্তে আমরা আমাদের জায়গা থেকে যে জায়গায় যাব সেখানে মিডিয়া বন্ধুদের কাছে একটু বলবো, একটু ধৈর্য ধরুন, আমাদের আলোচনা চলছে, এবং যে মুহূর্তে জানাবে সেই মুহূর্তে আপনাদেরকে জানিয়েই আমরা যাব। আলোচনা যদি করতে হয় খোলা মনে আলোচনা হওয়া উচিত। সেখানে আমাদের জায়গা থেকে স্বচ্ছতা প্রশ্ন আমরা রেখেছি। আর নবান্নে আন্দোলনরত চিকিৎসকদের তরফে ইতিমধ্যে মেল করা হয়েছে গোটা বিষয়টা নিয়ে, তারা আলোচনা করতে চাইছেন, এমনটা তাদের তরফ থেকে জানানো হচ্ছে। এই জায়গা থেকে আমি শতরূপের কাছে আসবো। শতরূপ, মুখ্যমন্ত্রীর এই আশা, চিকিৎসকদের একটা আলোচনার পাল্টা বার্তা পাঠানো, গোটা বিষয়টা কি আপনিও সদর্থক বলে মনে করছেন? না দেখো, সদর্থক তো বটেই। এটাকে এতটা মানে কি বলবো, নেতিবাচক করার তো কোনো দরকারই ছিল না। ওনারা যে দাবিটা করছিলেন, ওনারা কি কোনো অন্যায্য দাবি করছিলেন?
আজ পর্যন্ত কি ওনারা এমন কোনো কথা বলেছেন যে কথাটা সংবিধান বহির্ভূত বা যেটা অন্যায্য? ওনাদের এক সহপাঠীকে বা ওনাদের একজন সহকর্মীকে যেরকমভাবে হারাতে হয়েছে এবং এই হারানোর ঘটনাকে চাপা দেওয়ার জন্য পুলিশ এবং আরজিকর কর্তৃপক্ষ যে যে কাজ করেছে বলে খালি অভিযোগ নয়, সেগুলো সুপ্রিম কোর্টে প্রমাণিত। সুপ্রিম কোর্টের জাজ পর্যন্ত বলেছেন যে 30 বছরে কোনোদিন এরকম ভূমিকা দেখিনি পুলিশের। তারপরে তারা যদি সেই পুলিশের কমিশনারের অপসারণ চান, তারা কি অন্যায় কিছু চাইছেন? এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গেলেন, তার মানে একটা বিচারাধীন বিষয় নিয়ে এতগুলো ক্যামেরার সামনে আলোচনা তার মানে করা যায়? তো উনি এই যে রোগী কল্যাণ সমিতিকে সমস্ত রোগী কল্যাণ সমিতিকে বাতিল করে দেওয়ার কথা বলা থেকে শুরু করে যতটুকু বললেন, ক্যামেরার সামনেই তো বললেন, লাইভ টেলিকাস্ট হলো তো সমস্ত চ্যানেলে, অর্থাৎ লাইভ সম্প্রচার করা যায়, তাই তো? তার মানে আগের দিন মিথ্যে বাহানা করেছিলেন, তাই তো? 2 নম্বর কথা আপনাদের খালি মনে করাই, এটাকে সদর্থক যদি বলতেও হয়, 2019 সালে আপনাদের মনে থাকবে চাকরি প্রার্থীরা 2019 সালে প্রেস ক্লাবের বাইরে একটানা 28 দিন অনশন করেছিলেন, করে 29তম দিনে এরকমভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে সেখানে গিয়ে উদয় হয়েছিলেন, একদম আজকের মতো অবিকল। আপনারা সাংবাদিকরাও জানতেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। সেই সময় ঘটনার চক্রে আমরা সেখানে উপস্থিত ধর্ণা মঞ্চে। হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় আসলেন এবং দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল পুলিশের মধ্যে যে সিএম এসছে। এবং ওখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে লোকসভা ভোট ঘোষণা হয়ে গেছে, মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে, এমতাবস্থায় আমার পক্ষে সম্ভব না কাউকে রিক্রুট করা, কিন্তু আমি কথা দিচ্ছি যেদিন লোকসভা ভোট শেষ হবে এবং এমসিসি উঠে যাবে, মডেল কোড অফ কন্ডাক্ট উঠে যাবে, তোমাদের মধ্যে যারা যারা যোগ্য প্রত্যেকের রিক্রুটমেন্টের দায়িত্ব আমি নিচ্ছি। 2019 সালের এপ্রিল মাসের কথা এটা। আজকে 2024 সালের সেপ্টেম্বর মাসে আমরা বসে আছি। একজনকে, আপনি 2 জন ছেড়ে দিন, একজনকে মমতা বন্দ্যোপাধ্যায় রিক্রুট করেননি। তার মধ্যে লোকসভা শেষ হয়ে বিধানসভা ভোট হয়ে আর একটা লোকসভা ভোট হয়ে গেছে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লোক ঠকানো আমাদের জানা আছে। আজকে উনি মেরে ধর্ণা তুলতে পারবেন না, কর্মবিরতি তুলতে পারবেন না, তার কারণটা হচ্ছে পাবলিক সেন্টিমেন্ট ডাক্তারদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। উনি প্রথমে বাংলার মানুষকে খেপানোর চেষ্টা করলেন যে ডাক্তারদের জন্য মানুষ মরে যাচ্ছে, চিকিৎসা হচ্ছে না, এই সমস্ত আলতু ফালতু কথা বলে ডাক্তাররা তথ্য পরিসংখ্যান দিয়ে প্রমাণ করে দিলেন যে কর্মবিরতির জন্য একজন মানুষেরও চিকিৎসাহীন অবস্থায় মৃত্যু হয়নি। এত কিছু করে লোক খেপাতে না পেরে পাল্টা লোকে ওনার ওপর খেপে যাচ্ছে। এইসব দেখে এখন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে ওখানে এই সমস্ত বলে আসতেন, কিন্তু ঘরপোড়া শতরূপ কোথাও একটা ইঙ্গিত দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত দাবি বিচার বিবেচনা করা হবে বলে যে বক্তব্য রাখলেন, কোথাও গিয়ে তা নিয়েও প্রশ্ন তুলতে চাইছে কোহিনূর। আমি বলছি যে উনি লোক ঠকান, এর আগেও ঠকিয়েছেন, হয়তো এবারও ঠকাবেন। আমি পরিষ্কার বলছি, কোনো ইঙ্গিত ইঙ্গিত না, এটা আমার স্টেটমেন্ট। আচ্ছা কোহিনূর। আমি বেসিক্যালি একটা কথা প্রথমে বলতে চাই, আমি ডাক্তারবাবু যারা জুনিয়র ডাক্তারবাবু আছেন তাদেরকেও অভিনন্দন জানাতে চাই যে তারাও ধীরে ধীরে এগোচ্ছে এবং সমস্যার সমাধানের পথে আমরা আছি। আমরা দেখেছিলাম 2টো ঘটনা, এই যে শতরূপদা বলল, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা হোক কলরব বলে আন্দোলন চলছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও ঠিক সেভাবেই সেখানে পৌঁছে গিয়ে 1 ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে আন্দোলনটা সর্ট আউট করে দিয়ে চলে এসেছিলেন। উল্টো দিকে যখন বুদ্ধদেব ভট্টাচার্য মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, তখন বেধারাক পিটিয়ে বাঙুরে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছিল ছাত্রদের। যাই হোক, আমরা তো আন্দোলন থেকে জন্ম হয়েছে এবং জানেন তৃণমূল কংগ্রেস সরকারে এসছে আন্দোলনের মধ্য দিয়ে, তাই আন্দোলনকে, যে কোনো আন্দোলনকে আমরা সম্মান করি। এখানে যে দাবিগুলো ডাক্তারবাবুরা করছেন, ধরুন কোনো সরকারি অফিসারের উপর তাদের ক্ষোভ আছে, প্রশ্ন আছে, দুর্নীতির উপর প্রশ্ন থাকতে পারে, সেটা সবটাই তদন্ত হবে। এবার আমাকে কেউ একজন বললেন বা একাধিক লোক আন্দোলন করলেন, করে বললেন যে এই সরকারি অফিসারকে তুমি তাড়িয়ে দাও। কখনো তো সেটা আইনসঙ্গত হয় না যে মুখ্যমন্ত্রী বললেন যে তোমাকে তাড়িয়ে দিলাম আজকে থেকে যাও, হয় না তো। তার একটা তদন্ত লাগে, তদন্তের রিপোর্ট লাগে এবং ন্যাচারাল ল অফ জাস্টিসে তাকেও তার সেলফ ডিফেন্সে কথা বলতে দিতে হয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি আসবো এই জায়গা থেকে, এই যে মুখ্যমন্ত্রী যেরকম বললেন যে আমার একটা মুখ্য সচিব রয়েছে, প্রশাসন রয়েছে, আলোচনা করে করতে হয়, কিন্তু 5 দফার দাবিতে চিকিৎসকরা অনড়, সেটার কি হবে? আমরা ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। উলুধ্বনি শঙ্করধ্বনি চলছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখানে শঙ্খধ্বনি উলুধ্বনি দাও, দিদির বিচার ফিরিয়ে যাও। আমি একটু গোটা জায়গাটা আরেকবার ঘুরিয়ে দেখাতে চাইবো, তারপরে আমি দেবব্রত আমাদের আরেক প্রতিনিধি ছিল, তার কাছে আসবো, মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনাবো। এই যে এখানে দেখছেন, যেখানে জাস্টিস ফর আরজি কর স্লোগান উঠছে, সাধারণ মানুষ রয়েছেন, চিকিৎসকরা রয়েছেন এবং এখানে
প্রত্যেক বয়সের, সব বয়সের মানুষ এও এসছে এখানে, এবং এও গিয়ে কোথাও গিয়ে বুঝতে পারছে যে কোথাও গিয়ে কোনোটা ঠিক নেই, তাকেও এখানে আসতে হয়েছে। আপনারা কোথা থেকে এসছেন? বেলগড়িয়া থেকে। বেলগড়িয়া থেকে? বাচ্চাটাকে পুচকি থেকে নিয়ে? হ্যাঁ, ও সোদপুরে থাকে, আমার ভাইজি হয়। আচ্ছা, কি দাবি চাইছেন আপনারা, কি চাই? জাস্টিস চাইছি, এটাই হচ্ছে কথা। সব আমরাও মেয়ে, ও আমার মানে ছোট মেয়ে, তো সেই ক্ষেত্রে জাস্টিসটা আমাদের খুব দরকার আছে, একদমই নিজের জন্য দরকার আর কি। আমাদের জন্য দরকার, এবং বোধহয় কোথাও গিয়ে এর জন্যও দরকার, কারণ এও তো বড় হবে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এলেন তখন সেই জায়গায় তিনি বললেন যে তিনি এই আন্দোলনকে সমর্থন করেন এবং কোথাও গিয়ে জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা তিনি নেবেন না। কি বললেন তিনি, আবার শোনাবো আপনাদের। আপনাদের জন্য সিম্প্যাথি, আমি কোনো অ্যাকশন নেব না। আমি ইউপি পুলিশ নই। ওরা এসমা জারি করেছিল, ওরা 6 মাস মনে রাখবেন স্ট্রাইক র্যালি বন্ধ করে দিয়েছিল। আমি এসব করব না, আপনারা নিশ্চিন্তে থাকুন। কোনো ডাক্তারের বিরুদ্ধে, কোনো কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে। আমি জানি আপনারা অনেক কাজ করেন, মহৎ কাজ করেন। সুপ্রিম কোর্টে কেস চলছে, মনে রাখবেন 17 তারিখেও ডেট আছে। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। আমাদের আরেক প্রতিনিধি দেবব্রত রয়েছেন এই ধর্ণা মঞ্চেরই ওপর প্রান্ত থেকে। দেবব্রত গায়ে সরাসরি যাব। দেবব্রত, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে বেনজির ঘটনা, এভাবে চিকিৎসকদের আন্দোলন, সেই মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, তার সঙ্গে আলোচনা নিয়ে নবান্নে এক প্রস্ত টানাপোড়েন আমরা দেখেছি। ঠিক কি বার্তা দিলেন, যদি আমি সামগ্রিক বিষয়টা তোমার কাছ থেকে জানতে চাই? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে হঠাৎই এই জুনিয়র ডাক্তারদের যে ধর্ণা মঞ্চ, অবস্থান বিক্ষোভ যেখানে চলছিল সেখানে তিনি চলে আসেন, এবং এটা কেউ কিন্তু বুঝতেই পারেননি যে মুখ্যমন্ত্রী এখানে আসতে চলেছেন। কিন্তু তিনি আসেন এবং এসে যে বার্তা দিলেন যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, এক দিদি হিসেবে, অভিভাবক হিসেবে তিনি এখানে এসছেন, এবং তার যেটা আর্জি ছিল বা আবেদন ছিল জুনিয়র ডাক্তারদের কাছে যে কাজে ফিরে আসুন, প্রত্যেকে কাজে যোগ দিন, কারণ তারা হচ্ছে সম্পদ, তারাই মানুষের প্রাণ বাঁচান। এবং এর পাশাপাশি তিনি আরও বলেন যে জুনিয়র ডাক্তারদের যে দাবি, সেই দাবিগুলো অবশ্যই বিবেচনা করে দেখা হবে, এবং সে বিষয়ে তিনি আশ্বাসও দেন। এবং এরপর তিনি আবারও বলেন জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার জন্য। এবং তারপর আমরা দেখলাম যে জুনিয়র ডক্টররা তারা দীর্ঘক্ষণ ধরে তাদের জিবি মিটিং করলেন, এবং কিছুক্ষণ আগেই সেই মিটিং শেষে তারা যে প্রেস কনফারেন্স করে যেটা জানালেন যে তাদেরও সদিচ্ছা রয়েছে, তারা যে কোনো মুহূর্তে আলোচনায় বসতে চায়, এবং জট যাতে খুব দ্রুত কাটুক সেই জন্যই কিন্তু তারাও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং তারা ইতিমধ্যেই মেল করেছেন মুখ্যমন্ত্রীকে, এবং যত দ্রুত সম্ভব তারা আলোচনায় বসতে চাইছেন, তারা জট কাটাতে চাইছেন এবং কাজে ফিরতে চাইছেন, এমন বার্তা দিয়েছেন। আলোচনা কখন কোথায় হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। আমি ফিরে আসছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এই মুহূর্তে বড়সড় খবর, গুরুত্বপূর্ণ খবর। জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কালীঘাটে বৈঠক হবে সন্ধ্যে 6টায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডেকে পাঠালেন, এমনটাই খবর এখনো পর্যন্ত পাওয়া গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, আজ সন্ধ্যে 6টায় হবে বৈঠক জুনিয়র ডাক্তারদের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক কালীঘাটে। প্রবীর রয়েছেন আমাদের এক প্রতিনিধি, প্রবীরের কাছে আসবো। প্রবীর, দেখো, মুখ্যমন্ত্রীকে পাঠানো কিছুক্ষণ আগে মেলে তৎক্ষণাৎ জবাব মিলেছে বলে জানা যাচ্ছে। আজকে সন্ধ্যাতেই কালীঘাটে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনে অন্যান্য আধিকারিকরাও সেখানে থাকার কথা রয়েছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী সকালে গিয়ে তিনি যে বলে এসেছিলেন যে তিনি যাবতীয় দাবি মানবেন, সময় দিতে হবে, ভেবে দেখবেন, আলোচনা করতে হবে, এবং পাশাপাশি ডাক্তারদেরকে তিনি ইতিবাচক বলেছিলেন, পদক্ষেপ দিতে বলেছিলেন যে আপনারা আন্দোলন তুলে কাজে যোগ দিন। সেক্ষেত্রে ডাক্তাররাই
সকাল থেকে বলছিলেন মুখ্যমন্ত্রী বার্তা অত্যন্ত ইতিবাচক, তারাও আলোচনায় বসতে রাজি। পরে চিকিৎসকরা তারা আলোচনায় বসেন এবং তারা আবার চিঠি পাঠানো হয় মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্য সচিবের কাছে সেই চিঠি গেছে। এবং এখন যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে এই আন্দোলনরত চিকিৎসকদের প্রতিনিধি দলকে ডেকে পাঠিয়েছে, সেখানেই মুখ্যমন্ত্রী বৈঠক করবেন এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকরাও সেখানে থাকবেন বলে জানা যাচ্ছে। অর্থাৎ মনে করা হচ্ছে আজকের যে জট, ডাক্তারদের অবস্থান, আন্দোলন বা কর্মবিরতি, সেটা আজকের বৈঠকের পরই মিটে যেতে পারে বা জট কাটতে পারে বলে মনে করা হচ্ছে। একদম, অনেক ধন্যবাদ প্রবীর। যে খবর গুরুত্বপূর্ণ, প্রবীর যেরকম বললো সন্ধ্যে 6টায় বৈঠক রয়েছে। আমি একটু বিষয়টা আসবো। আমার সঙ্গে রয়েছেন কল্যাণী এমসের চিকিৎসক ডক্টর আলাপন দাস। ডক্টর দাস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে বৈঠক জুনিয়র ডাক্তারদের, আপনার কি মনে হচ্ছে বিষয়টা একটা সদর্থক দিকে যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই সদর্থক তো বটেই, কিন্তু আমাদের যে 5 দফা দাবি আছে সেই 5 দফা দাবি থেকে আমরা নড়ছি না আপাতত। এবং যেটা মেন ইস্যু, লাইভ টেলিকাস্টটা হওয়া দরকার এবং দোষীরা কারা তাদের সত্তর তাদেরকে ধরে তাদের মধ্যে এক্সপ্লেনারি অ্যাকশন নেওয়া উচিত, সেটাই হচ্ছে মেন। সেই ইস্যু থেকে আমরা সরছি না এবং সরব না। আপনিও, আপনার কি নাম? আমার নাম ডক্টর অমিত হালদার। আচ্ছা, আজকে মুখ্যমন্ত্রী বৈঠকে বসছেন, আপনার কি মনে হবে যে এরপর একটা বিষয়টা সদর্থক দিকে যাচ্ছে এবং মুখ্যমন্ত্রীর আশাটাকে ধর্ণামঞ্চে কীভাবে দেখছেন আপনারা? দেখুন, আমাদের তো আপনারা জানেন আমাদের 5টাই দাবি ছিল, 5টা দাবি, আর আমরা চাই যে মুখ্যমন্ত্রীর সাথে যে বৈঠকটা হবে সেটা একদম লাইভই হোক, সব মানুষজনই দেখুক, ঠিক আছে? এটা যদি উনি মেনে নেন তাহলে আমরা তো ওটা যদি বলে লাইভ স্ট্রিমিং হবে না, তাহলে আমাদের পেনজিবি মিটিংয়ে যেটা নেওয়া হবে ভাবা হচ্ছে সেটা আমাদেরকে পরে আমি ডক্টর বিশ্বাস আপনার কাছে আবারও আসবো। আজকে যে মুখ্যমন্ত্রীর বৈঠক, যদি আবার এরকম একটা দাবি হয় যে লাইভ স্ট্রিমিং না হলে বৈঠক হবে না, এই ক্ষেত্রে কি মনে হয় না যে চিকিৎসক মহলের দিকে একাংশ তারা আবার আঙুল তুলতে পারে? সেই সম্ভাবনা আছে। আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে মনে করি মুখ্যমন্ত্রী নিজে এসে যখন বলেছেন বসাই উচিত এবং সিদ্ধান্ত ওরা নেবে, সেটা বলছি আমরা সিনিয়র ডাক্তার হিসেবে আমরা মতামত দিতে পারি, কিন্তু ডেমোক্রেটিক ওয়েতে আন্দোলনটা ওরা এগিয়ে নিচ্ছে, ওদের একটা বডি আছে, সেই বডি তারা সিদ্ধান্ত নেবে যাওয়া উচিত কি উচিত না। কিন্তু আমরা আমাদের মত দিচ্ছি যে এই পরিস্থিতিতে মনে হচ্ছে যাওয়া উচিত, মানুষের একটা ব্যাপক অংশের মানুষের সমর্থন রয়েছে, সেটাকে সম্মান দেওয়া উচিত। আচ্ছা, মানে লাইভ স্ট্রিমিং হোক বা না হোক, বৈঠকটা অন্তত বৈঠকটা বসা উচিত একদম। এবং বৈঠকের সাথে সাথে দাবি থেকে সরে যাওয়া যাবে না, কারণ আমরা দেখেছি 2019 সালে এবং আমি দেখাতে চাইবো যে এখানে উল্লাসের ছবিটা, যেখানে খবর পৌঁছে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠকে বসতে চলেছেন, ফলে এই জায়গায় ধর্ণা মঞ্চ থেকেও একটা উৎসব, একটা উল্লাসের ছবিও সামনে এসেছে। আমি একটু সরাসরি চলে যাব শতরূপের কাছে। শতরূপ, চিকিৎসক মহলেরই একাংশ আবার দাবি করছে যে লাইভ স্ট্রিমিং না হলেও বৈঠকটা হওয়া গুরুত্বপূর্ণ, বৈঠকটা এই আবহে অন্তত হওয়া উচিত। চিকিৎসক মহলের মধ্যে বা যারা আন্দোলনটা করছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষ যেটা মনে করবেন সেটাই হবে, এখানে আমাদের তো বলার কিছু নেই। ওনারা যদি মনে করেন যে লাইভ স্ট্রিমিং ছাড়া বৈঠক করবেন না, তাহলে করবেন না। যদি ওনারা বলেন যে লাইভ স্ট্রিমিং ছাড়া বৈঠক হতে পারে। কিন্তু আমি একটা কথা বলছি যে লাইভ স্ট্রিমিং যে মানে সুপ্রিম কোর্টে মামলাটা চলা যে লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে কোনো বাধা, সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মিথ্যে কথা বলেছিলেন, এটা আজকে প্রমাণিত হয়ে গেছে। আজকে দুপুরবেলা উনি নিজে লাইভ টেলিকাস্টের সামনে দাঁড়িয়ে অর্ধেক আলোচনা করেছেন। এর আগে যখন সিঙ্গুর মামলা সুপ্রিম কোর্টে চলছিল তখন উনি হুগলিতে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করতেন, তার লাইভ স্ট্রিমিং হতো। আজকে পর্যন্ত আপনারা জানেন যে হাঁসখালির যে ধর্ষণের ঘটনা, আজকে পর্যন্ত সেটা সাবজুডিস। তাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি বৈঠকের লাইভ স্ট্রিমিং করে সেখান থেকে বলেছেন মেয়েটি প্রেগনেন্ট ছিল নাকি লাভ অ্যাফেয়ার ছিল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সুতরাং ওনার এই ছলচাতুরি ধরা পড়ে গেছে এক। দ্বিতীয় কথা, আপনারা একটু আগে যেটা ওনার আজকে দুপুরের কথা শোনালেন, আমি খালি ভাবছি একজন কতটা নির্লজ্জ হলে এরকম কথা বলতে পারে। মাইক নিয়ে ঘোষণা করছেন কোন রাজ্যের কথা বলে যে জানো তোমরা আমি কত ভালো, ওরা কত খারাপ। ওরা 6 মাস স্ট্রাইক বন্ধ করে দিয়েছিল। আপনার বলতে লজ্জা করে না? আপনি ক্ষমতা আসার পরে গত 13 বছর রাজ্যে স্ট্রাইক বন্ধ করে রেখে দিয়েছেন। আপনি সরকারি সিদ্ধান্ত ঘোষণা করেছেন যে আমাদের রাজ্যে বন ধর্মঘট বেআইনি, আপনি আবার 6 মাস কোথায় অন্য রাজ্যে কোথায় 6 মাস স্ট্রাইক বন্ধ যে তার গল্প শোনাচ্ছেন। আর এখানে বসে কোহিনুর তখন বলল নাকি সরকারি কোনো অফিসারকে সরানোর ক্ষেত্রে হচ্ছে অনেক প্রোটোকল আছে ইত্যাদি আছে, তাদেরকে এভাবে সরানো যায় না। আমার কাছে ভিডিও রয়েছে, চাইলে আপনারা যদি বলেন আমি অডিওটা এখন চালিয়ে শোনাতে পারি। 14ই অক্টোবর 2007 সাল, দুর্গাপুজোর ঠিক আগে
প্রসূন মুখার্জি কলকাতা পুলিশের কমিশনার, আজকে যেরকম বিনীত গোয়েলকে সরানোর দাবি উঠছে, এই প্রসূন মুখার্জি কলকাতা পুলিশের কমিশনারকে সরানোর দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, এবং দুর্গাপুজোর আগে পঞ্চমীর দিন তাকে সরিয়ে দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তখন মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? আজকে যে কথাগুলো বলছেন নাকি কলকাতায় কোথায় কোন থিমের পুজো হচ্ছে, প্রসূন মুখার্জি সব জেনে বসে আছে, এই কি বলে বিনীত গোয়েলকে জেনে বসে আছে, তাই তাকে সরানো যাবে না? আপনি আর কত লোক হাসাবেন? আপনি আর কত মিথ্যাচার করবেন? আমাকে বলতে বলেছে। ঘটনা হচ্ছে, আপনারা জানেন রিজওয়ানুর কাণ্ডে যে পুলিশদের বিরুদ্ধে কিন্তু সিবিআই ওখানে তদন্ত শুরু করেছিল, এবং যখন সিবিআই তদন্ত শুরু করে তখন মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন তখন বুদ্ধদেব ভট্টাচার্য, তাকে ট্রান্সফার করেছিলেন, পদত্যাগ করতে বলেননি। এখানে দাবিটা পদত্যাগের কথা বলছে। 1, 2 নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রাইকের কথা না, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে অন্যান্য জায়গায় ডাক্তারদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেয়, এবং যেটা সুপ্রিম কোর্ট অ্যাডভাইসও করেছে গভর্নমেন্টকে, যে যদি মঙ্গলবার দিন, আপনারা জানেন যে পরের দিন মঙ্গলবার দিন না জয়েন করতো, তাহলে সরকার স্টেপ নিলে সুপ্রিম কোর্ট আর এর মধ্যে পদক্ষেপ করবে না। কিন্তু তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আন্দোলন থেকে উঠে এসছেন। সেই আন্দোলনের মর্যাদা, দাবি ন্যায্য অন্যায্য আন্দোলন যাকে অ্যাড্রেস করে হচ্ছে সে ডিসাইড করতে পারেন না, কিন্তু সেই আন্দোলনের কথা ভেবে আন্দোলনকে মর্যাদা দিয়ে মুখ্যমন্ত্রী কিন্তু একটাও কোনো পদক্ষেপ নেননি, বরং সেখানে আপনারা দেখেছেন অনেকভাবে চক্রান্ত করার চেষ্টা করা হচ্ছিল, যে ওখানে ঝামেলা লাগানোর। পুলিশ প্রশাসন দিবারাত্রি প্রহরা দিয়ে পাহারা দিয়ে রেখে দিয়েছিল যে ওখানে আন্দোলনে যাতে কোনো ডিস্টার্ব না হয়, কোনো ঝামেলা না হয়। তো এটা তো এর থেকে নমনীয়তা, এর থেকে বেশি আপনি বিনয় কি হতে পারেন? বলছি, প্রথম কথা হচ্ছে বিনীত গোয়েলেরও সরকারি চাকরি থেকে পদত্যাগ নয়, কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে ওনার ট্রান্সফারই দাবি করা হচ্ছে। এর তফাৎ যদি কেউ না বোঝে তাহলে তার এই পার্লামেন্টারি সিস্টেমে রাজনীতি করা উচিত নয়। কেউ বলছে না বিনীত গোয়েলের চাকরি চলে যাবে, বাড়ি ফেরত চলে যাবেন। কলকাতার পুলিশ কমিশনারের পোস্ট থেকে ওনাকে সরিয়ে আমি আসবো আমাদের সঙ্গে বিজেপির নারায়ণ চক্রবর্তীও রয়েছেন, আমি নারায়ণবাবুর কাছেও প্রতিক্রিয়া নেব। তবে তার আগে জানিয়ে রাখি, মুখ্য সচিব চিকিৎসকদের এই গোটা বিষয়টা নিয়ে জানিয়েছেন 15 জনকে নিয়ে বৈঠকে আসা যাবে, এমনটাও তিনি জানিয়েছেন। এই খবরেও ফিরবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। যে খবরে আপনাদের চোখ রাখবো, এবং কালীঘাটে আজকে 6টায় মিটিং হবে মুখ্য সচিবের তরফে। চিকিৎসকদের মেল করে জানানো হয়েছে 15 জন তারা কালীঘাটে আসতে পারবেন, এবং সন্ধ্যে 6টায় বৈঠক হবে। প্রবীর আমাদের সঙ্গে রয়েছেন, আমি প্রবীরের কাছ থেকে গোটা বিষয়টা নিয়ে আরও আপডেট দেবো। প্রবীর, দেখো, অবশেষে মনে করা হচ্ছে আরজি করের এই ডাক্তারদের অবস্থান, আরজি কর ইস্যুতে ডাক্তারদের অবস্থান স্বাস্থ্য ভবনের সামনে এবং কর্মবিরতি, সেই কর্মবিরতি তুলে নেওয়ার জন্য গত কয়েকদিন ধরে আবেদন জানাচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী আজকে তিনি গিয়েছিলেন ধর্নাস্থলে, আচমকায় সেখানে আবেদন করে এসেছেন, এবং কর্মবিরতির রত ডাক্তারদের যাবতীয় আবেদন তিনি খতিয়ে দেখবেন, সরকারের সঙ্গে আলোচনা করবেন, সরকার অন্যান্য আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন, প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, তার উপর ভরসা রাখার কথা বলে এসেছেন। এবং তারপরে দেখা গেছিল ডাক্তাররা যারা বলেছিলেন যে তারা আলোচনায় বসতে চান, তাদের দাবি যেগুলো সেই দাবিগুলো মুখ্যমন্ত্রীর কাছে তুলতে চান, সেই মতো তারা জিবি অর্থাৎ তাদের বৈঠকের পরে তারা রাজ্য প্রশাসনের দপ্তরে তারা মেল করেন, সেই মেল মুখ্যমন্ত্রীর কাছেও যায়। মুখ্যমন্ত্রীর তরফ থেকে যেটা জানানো হয়েছে যে আজকে সন্ধ্যা 6টার সময় কালীঘাটেই বৈঠকে বসবেন, আন্দোলনরত চিকিৎসকরা কি বলছেন শুনতে চান মুখ্যমন্ত্রী, আলোচনায় রাজি, এবং সেই মতো সন্ধ্যা 6টায় ডাকা হয়েছে আন্দোলনরত চিকিৎসকদের। এবং সেক্ষেত্রে 15 জনের একটি প্রতিনিধি দল মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি যাবেন। কালীঘাটে মুখ্য সচিবের তরফে একটি চিঠি করা হয়েছে, এবং সেই চিঠিতেই লেখা হয়েছে 6টার সময় বৈঠক, এবং মনে করা হচ্ছে যে এই বৈঠকে বসবেন চিকিৎসকরা, তারা যাচ্ছেন। এবং মনে করা হচ্ছে যে আরজি করকে নিয়ে কেন্দ্র করে চিকিৎসকদের যে দাবি এবং তার ভিত্তিতে যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে, একদিকে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসক নেই, রোগী মৃত্যুর খবর আসছে, অন্যদিকে চিকিৎসকরা তাদের যে আন্দোলনের যে দাবি চাইনি অনড়। এর আগে দুবার রাজ্য সরকার তরফ থেকে চিঠি দিয়ে বৈঠকে বসতে বলার কথা হয়েছিল, সেখানে চিকিৎসকরা তাদের বিভিন্ন দাবির কারণে যাননি। অবশেষে মুখ্যমন্ত্রী আজকে তিনি ধর্ণা মঞ্চে চলে গেলেন, তিনি প্রতিশ্রুতি দিয়ে এলেন তাদের দাবিগুলো মানা হবে, সময় দিতে হবে, আর যুক্তিযুক্ত ব্যাপার থাকলে তিনি নিশ্চয়ই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এবং তারপরেই মুখ্যমন্ত্রী সেখানে বেরিয়ে যান, তারপর আন্দোলনরত চিকিৎসকরা নিজেদের মধ্যে বৈঠক করেন এবং মুখ্যমন্ত্রীকে চিঠিতে জানান যে তারা আলোচনা করতে চান। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী তাদেরকে জানিয়েছেন কালীঘাটের বাড়িতে 15 জন প্রতিনিধি আজকে আসতে পারবেন, সন্ধ্যা 7টার সময় বৈঠক। একদম, অনেক ধন্যবাদ প্রবীর। আমি সরাসরি নারায়ণবাবুর কাছে আসবো। নারায়ণবাবু,
একটু আমাকে বলতে দিতে হবে, কারণ এই প্রথম আমি বলার সুযোগ পেলাম। প্রথম কথা বলি যে মমতা ব্যানার্জি তার ওপরে চাপ যত বাড়ছে, আমার আগের অভিজ্ঞতা থেকেও দেখেছি তিনি তত বেশি অ্যাক্টিং করেন এবং নিজের দাবির জন্য ডিভাইড অ্যান্ড রুল প্রসেসের ওপর নির্ভর করেন। সেভাবে বলতে গেলে আপনারা যে দেখালেন এমন কোনো ভিডিও কাটিং দেখাতে পারবেন না, কারণ আমি ওটা পুরোটাই শুনেছি, আমার কাছে আছেও, যে উনি বলেছেন ডাক্তারদের যে 5টা দাবি সেই দাবি তিনি মেনে নিচ্ছেন। এটা কিন্তু নয়। তিনি বলেছেন যে আমি দিদির মতো আমি এখানে এসেছি, এগুলো কিন্তু সব অ্যাক্টিংয়ের পর্যায়ে, দেখবেন তাকে সময় দেওয়া হোক। হ্যাঁ, অ্যাক্টিংয়ের পর্যায়ে 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে ডাক্তাররা, আমিও একই কথা বলছি যে ডাক্তাররা এটা একটা আপলিটিক্যাল মুভমেন্ট। ডাক্তারদের পার্সোনাল কোনো রাজনৈতিক চেতনা থাকতেই পারে, কিন্তু এই মুভমেন্টটা কিন্তু আপলিটিক্যাল এবং এই মুভমেন্টের মূল সুর হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। এবং আজকেই যতদূর জানা গেছে যে সিবিআই এমন ডকুমেন্ট পেয়েছে সেই রাত্রিরের, সেই ফেটাল রাত্রিরের অভয়ারকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, যেগুলো আগে কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছিল। ডক্টর যে আপনার ওই ক্যামেরা ছিল, তো সেইখানে এগুলো যত বেশি প্রেশার বাড়ছে তত এই চাপের মধ্যে উনি এই ট্যাকটিক্সটা করছেন, ডাক্তারদের মধ্যে একটা বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন। কারণ আমি নিজের চাকরির অভিজ্ঞতা থেকে জানি, মুখ্যমন্ত্রী যদি চান একজন পুলিশ কমিশনারকে ট্রান্সফার করতে খুব বেশি হলে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। তিনি যা যা বলছেন সমস্ত অসত্য কথা, এবং তিনি যেভাবে প্রশাসনিক সাহায্য দিয়ে অভয়া কাণ্ডের বিভিন্ন রকম তথ্য তিনি বিকৃত করেছেন, তিনি তথ্য নষ্ট করেছেন, তার প্রশাসনের সক্রিয় সহযোগিতায় তার বিচার কে করবে? তার বিচারও কিন্তু সিবিআই করবে, সর্বোপরি মানুষ করবে। এবং এই যে জায়গাটায় তিনি আজকে কালীঘাটে নিয়ে যাচ্ছেন, এগুলো বারবার ট্র্যাপ করা হচ্ছে এবং তারা কি করবে তাদের ব্যাপার, ডাক্তারদের। কিন্তু আমি বলবো যে ডাক্তাররা, যেহেতু আমার দলও সে কথা বলে যে ডাক্তাররা যে প্রথম থেকে 5 দফা দাবির কথা বলেছেন, তার 1 দফা দাবি উনি এখন অবধি মানেননি বা মানছেন বলে প্রতিশ্রুতি অবধি দেননি। আচ্ছা, কোহিনূর বিজেপি মুখপাত্রকে একটা নাম মনে করাতে চাই, একটা, আমি খুব ভুল না করলে ডক্টর কাফিল খান। ডাক্তারদের উপর কি ব্যবহার ভারতীয় জনতা পার্টির সরকার করে, আমরা একটু রাজ্যে থাকি না কোহিনূর, একটা নাম হচ্ছে কাফিল খান। হ্যাঁ, রাজ্যে তো কোনোদিন বিজেপি শাসন করেনি, তা কি করে বলবো, নতুন করে নাম বলতে হবে না কি করে। আর 2 নম্বর হচ্ছে শুভেন্দু অধিকারী একটা প্রেস কনফারেন্সে বলেছে যেসব মালেরা ডাক্তারদের, মমতা বন্দ্যোপাধ্যায় ভাই হিসাবে, জুনিয়র ডাক্তার ভাই, আমি তোমাদের দিদি এসেছি, ভাই বা বোন, আমি তোমাদের দিদি এসেছি। আর আরেকটা দিকের হচ্ছে যেসব মালেরা, তো এই দুটোতেই বোঝা যায় যে কোন রাজনৈতিক দল এই আন্দোলনের উপর সহনশীল। লাস্টলি এই সিবিআই এর গালগপ্প, এই হয়েছে ওই হয়েছে, সেই দেখেছি লাল ডায়েরি সমুদ্রের তলায় চলে গেছে, এই এক্ষুনি ধরা পড়লো রে, তারপর তো দেখলাম যে তদন্ত চলছে, তো চলছে, অন্য সব তদন্তে এই সুযোগে সবাই তদন্ত না করতে পেয়ে সবাই জামিন পেয়ে যাচ্ছে। আর সিবিআই কানে কানে এসে কোর্টে বলতে পারছে না, কোর্টে চুপ করে আছে, কিন্তু কানে কানে বিজেপির মুখপাত্রদের বলছে, বিজেপির মুখপাত্ররা এখানে বসে কাব্যগ্রন্থ রচনা করছে। আমার আসবো দলের নাম করে বলেছেন, আমি প্রত্যেকের কাছেই আসবো, রাজনৈতিক জায়গাটা বোঝার চেষ্টা করবো। আমি আসবো শতরূপ কোহিনূর, নারায়ণদাস, সবার কাছেই আমি আসবো। আমি একটা বিষয়, একটা প্রশ্নই সবার কাছে রেখে আসবো। একদিকে যেমন সন্ধ্যে 6টায় বৈঠক রয়েছে, অন্যদিকে রাজনৈতিক তরজা চলছে শুভেন্দু অধিকারীর মন্তব্য এবং আজকে কলতানের গ্রেফতারি, যেখানে জুনিয়র ডাক্তারের ওপর হামলার ছক, এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের পুলিশের গ্রেফতারি। রাজনৈতিক জায়গাটা কোন জায়গায়, আন্দোলন কোন জায়গায়, আলোচনার কোন জায়গায়, এই 3টে বিষয় নিয়ে ফিরবো একটা বিরতির পর। সঙ্গে থাক। আমরা প্রত্যেকবার মতো দেখেছি যত সন্ধে বাড়ে তত ভিড় বাড়ে মানুষের, বাইরে বৃষ্টি পড়ছে, অঝোরে বৃষ্টি, আর সেই বৃষ্টি মাথায় নিয়েই অসংখ্য মানুষের ভিড় কিন্তু এই ধর্ণা মঞ্চে বাড়ছে। ছাতা মাথাতেই সাধারণ মানুষ
তারাও কিন্তু এই ভিড়ে জড়ো হচ্ছেন এবং স্লোগান তুলছেন উই ওয়ান্ট জাস্টিসের। আমি ডক্টর বিশ্বাসের কাছে আসবো। ডক্টর বিশ্বাস, যে প্রশ্নটা রেখে ছেড়েছিলাম, যে একটা মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠকে বসছেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে, কিন্তু একটা পলিটিক্যাল অ্যাসপেক্টও আছে, যেখানে শুভেন্দু অধিকারী তিনি বলছেন রাজনৈতিক সাহায্য ছাড়া বিষয়টা নিরামিষ আন্দোলন। অন্যদিকে আবার একটা কালকে অডিও টেপ প্রকাশ পেয়েছে, যে টেপের জেরে কলতান তিনি গ্রেপ্তার হয়েছেন। ধর্ণা মঞ্চে হামলার ছক এমনটাই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে। কোন জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়টা বলে আপনার মনে হয়? এই দাবি আন্দোলনটা একেবারে অরাজনৈতিক আন্দোলন। শুরু করেছে জুনিয়র ডাক্তাররা, শুরু থেকেই সিনিয়র ডাক্তারদের একাংশ হিসেবে এসডিএফ হিসেবে আমরা আছি। এটা সাধারণ মানুষের ব্যাপক সমর্থন দেখে বুঝতে পারছেন যে এত মানুষ কিন্তু সবাই ডাক্তার নয়। এখানে যারা এসছেন একটা অংশ ডাক্তার, কিন্তু সাধারণ মানুষ এসছে, তাদের অফুরন্ত সাহায্য খাবার থেকে শুরু করে সমস্ত কিছু তারা দিয়ে যাচ্ছে। এখানে যত রকমের সাহায্য প্রায় সব স্বতঃস্ফূর্তভাবে মানুষ দিচ্ছে। এটা অরাজনৈতিক শব্দ দিয়ে বলতে চাইবো না, আমি বলবো যে ওনারা একটা দাবি জানিয়েছেন, আমরা তার অপোজিটে একটা দাবি জানিয়েছি। আজকে সকালবেলায় উনি বলে গেছেন যে উনি আমাদের দিদির মতো। দিদির কাছে কজন ভাই যেতে পারবে সেটা তো আমরা দুপক্ষের মধ্যে বোঝাপড়ার মধ্যে একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি। আমরা সেই জায়গাতেই বিষয়টাকে রাখতে চাই। ওখানে কি লাইভ স্ট্রিমিং রাখা হচ্ছে? এখনো পর্যন্ত আমরা কোনো সদর্থক বা নমর্থক স্পষ্ট বার্তা পাইনি, ফলে এই বিষয়ে আমরা এক্ষুনি এখানে পাবলিকলি কোনো রকম কমেন্ট করে সেটা নিয়ে অযথা জটিলতা বানাতে চাইবো না। আমরা জুনিয়র ডাক্তাররা লাইভ স্ট্রিমিংয়ের পক্ষপাতী, কারণ তাতে সারা বাংলার মানুষ যেভাবে আমাদের এই আন্দোলনে একাত্ম হয়েছেন তাদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতা মেনটেন হয়। তবে ওখানে গিয়ে কী পরিস্থিতি উদ্ভূত হয়, সেখানে কি করা উচিত, সেটাই আমাদের যে ডেলিগেটরা ওখানে যাবে তারা এবং আরও যারা অন্যান্য নেতৃত্ব রয়েছে আলোচনার মাধ্যমেই আমরা সিদ্ধান্ত নেব যে কি পরিস্থিতি তৈরি হচ্ছে এবং তার ফলাফলে আমরা কি করব। ধন্যবাদ। অর্থাৎ আন্দোলনরত চিকিৎসকরা জানিয়ে একদমই ডক্টর বিশ্বাস, এটা অরাজনৈতিক আন্দোলন, কিন্তু সুবিধাবাদী কিছু রাজনৈতিক দল থাকবে, তারা এটাকে কাজে লাগিয়ে ক্ষমতা আসতে চাইবে এবং ক্ষমতায় এসে এই সুবিধাবাদী রাজনৈতিক দল কাদের বলছে? এখন যারা এটাকে কাজে লাগাতে চাইছে, এই আন্দোলনটাকে যারা কাজে লাগাতে চাইবে এবং কাজে লাগিয়ে, তো তৃণমূল বলছে বিজেপি সিপিএম কাজে লাগাতে চাইছে, সিপিএম বলছে বিজেপি তৃণমূল, বিজেপি বলছে সিপিএম তৃণমূল, সবাই সবার দিকে আঙুল। আমি কারোর নাম বলছি না, এটা মানুষ সবাই বুঝতে পারছে আর কি। ফলে এটাকে কাজে লাগিয়ে এই খারাপ কাজগুলো, দুর্নীতিগুলো যারা করেছে ক্ষমতা এসে তারাও একই কাজ করবে। সেইটা অরাজনৈতিক আন্দোলনে হওয়া উচিত না, মানুষ সেটা চায় না। একদমই সাধারণ মানুষ এখানে কোনো রাজনৈতিক রং চাইছেন না তারা। আমি একটু সরাসরি কালীঘাটে চলে যাব, সেখানকার কি পরিস্থিতি জানবো। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্রেয়সী, একেবারে দেখো কালীঘাটে কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি একবারে চূড়ান্ত পর্যায়ে, যেটা তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু ভেতরেও কিন্তু প্রচুর পুলিশ রয়েছে। এবং কার্যত তোমাকে যেটা বলে রাখবো যে ডাক্তাররা তারা আসছেন, তারা বৈঠকে যোগ দেবেন, আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তারা বৈঠকে যোগ দেবেন, সেটা কিন্তু এক প্রকার প্রায় নিশ্চিত। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যাবতীয় ব্যবস্থাপনা কিন্তু এই মুহূর্তে একেবারে তুঙ্গে, যেখানে ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু স্পষ্ট বলেছিলেন যে এক্ষেত্রে তারা যে মেল করেছিলেন এবং তার পরবর্তীকালে তারা যে বক্তব্য রেখেছিলেন সেখানে কিন্তু স্পষ্ট বলেছিলেন যে কোনো সময় যখন খুশি মুখ্যমন্ত্রী তাদেরকে বৈঠকে ডাকুন, তারা তাদের 5 দফা দাবির ওপরে তারা আলোচনা করতে চান। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই যে মেলের উত্তর, সেই মেলের উত্তরেই কিন্তু যেটা দাঁড়িয়েছে যে আজকে 6টার সময় কালীঘাটে মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে সেখানে কিন্তু কার্যত সেখানে সেই বৈঠক হতে চলেছে। এক্ষেত্রে 3টে জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমরা সকালে দেখেছিলাম মুখ্যমন্ত্রী তিনি গেছেন এবং সেখানে গিয়ে কিন্তু তিনি একটা কথা খুব স্পষ্টভাবে বলছিলেন যে আপনাদের যা দাবি দেওয়া সেই বিষয়টা নিয়ে পরে তদন্ত করা হবে, আলোচনা করা হবে এবং একা তিনি সিদ্ধান্ত নিতে পারেন না, সকলের সঙ্গে একটা আলোচনা করে তদন্ত করে সেক্ষেত্রে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেরকম একটা কিন্তু তার বক্তব্যে একটা জায়গা ছিল। অন্যদিকে জুনিয়র ডাক্তাররা তারা যখন মেল করলেন ফের চিফ সেক্রেটারিকে বা মুখ্য সচিবকে, সেখানে কিন্তু কার্যত আগের বারের মতন লাইভ স্ট্রিমিংয়ের বিষয়টা কিন্তু একেবারে ক্যাটাগরিক্যালি কোনো উল্লেখ করলেন না যে লাইভ স্ট্রিমিংই করতে হবে, যে লাইভ স্ট্রিমিংয়ের জন্য কিন্তু কার্যত আমরা দেখেছিলাম যে এখনো ক্যাটাগরি করে কিছু উল্লেখ করা হয়নি। এই অবস্থায় আন্দোলনকারীরা কথা বলেন কি না বা কি কথা হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। সন্ধ্যে 6টায় সরাসরি জি 24 ঘন্টা অবশ্যই আলোচনায় ফিরবে বিরতির পর, সঙ্গে থাক। সরাসরি চলে যাব জুনিয়র ডাক্তারদের সাংবাদিক বৈঠকের দিকে। সদিচ্ছা দেখিয়ে সকালবেলায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে এসেছিলেন যাতে
প্রতিষ্ঠিত হয়েছে যে আমাদের যে 5 দফা দাবি, যে ন্যায় বিচারের দাবি, তা অত্যন্ত ন্যায্য, সেটা প্রমাণ করে সেই ন্যায্যতা দিয়ে তিনি ওখানে এসেছেন। উনি এখানে এসেছেন মানে আজকে আমরা যে এই যে বৃষ্টি ভিজে রোদে পুড়ে এখানে পড়ে রয়েছি, গত 35 দিন ধরে আমরা যে আন্দোলন চালাচ্ছি, সেই আন্দোলন অত্যন্ত ন্যায্য, তা যে উনি এসেছেন তার মাধ্যমে প্রমাণিত হয়েছে। আমরা ওই মেল পাঠানোর কয়েক মিনিটের মধ্যে দেখলাম একটা প্রত্যুত্তর এলো। আমরা ওখানে বলেছিলাম যে আমরা এক্ষুনি যে কোনো জায়গায় যে কোনোভাবে আলোচনায় প্রস্তুত, এবং তাতে আমাদের 5টা দাবি নিয়েই আলোচনা হতে হবে এবং স্বচ্ছভাবে হতে হবে। সেই জায়গা থেকে একটি মেল আমরা একটু আগে পেলাম, কিন্তু খুব অদ্ভুত ব্যাপার হলো, আমরা চেয়েছিলাম, আমরা ভেবেছিলাম কোনো একটি প্রশাসনিক জায়গায় আমাদের ডাক আসবে, কোনো একটি অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায়, সেটা স্বাস্থ্য ভবন হতে পারে, সেটা নবান্ন হতে পারে, এরকম একটি জায়গায় আমাদের ডাক আসবে। কিন্তু আমরা দেখলাম খুব অদ্ভুতভাবে আমাদের ডাকা হলো কালীঘাটে, মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে। কিন্তু আমরা এটাও বলতে চাই, উনি ভাবছেন যে এই যে ওনার বাড়িতে ডেকেছেন আমরা হয়তো যাব না, আমরা আমাদের 5টা দাবি আমরা ওই কালীঘাটে গিয়েই ওনার কানে শুনিয়ে আসতে চাই। আমরা আমাদের 5 দফা দাবি, যে 5 দফা দাবি নিয়ে আমরা লড়ছি, সেই 5 দফা দাবি যে অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি, ন্যায় বিচারের দাবি, সেটা নিয়ে আমরা এক্ষুনি ওখানে গিয়েই কথা বলতে চাই, এবং এটা যাতে স্বচ্ছভাবে হয় তার পূর্ণ ব্যবস্থা ওনাকে করতে হবে। এবং এটা আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে যেটা ভাবছেন যে ওখানে ডেকে আমাদের কোনোভাবে ভয় পাইয়ে আর একটা পরিবহর মতো একটা ইন্ডিং দিতে পারবেন, আমরা বলতে চাই আমরা কোনোভাবেই এটাকে দ্বিতীয় পরিবহ আন্দোলন হতে দেব না। আমরা আমাদের 5 দফা দাবি, যে অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি, তা ওখানে প্রতিষ্ঠা করব এবং ওই আলোচনা করে তারপর এখানে আসব। কিন্তু আমরা একবারও বলছি না যে আজকে যে আলোচনা করতে যাচ্ছি ওই আলোচনায় আমাদের মাথায় হাত বুলিয়ে, আমাদের ভয় দেখিয়ে আমাদের আন্দোলন তুলে নেওয়া যাবে। আমরা আগে যাচ্ছি এটা প্রমাণ করার জন্য যে আমাদের সদিচ্ছা আছে, আমরা জুনিয়র ডাক্তার, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, আমরা বিচারের দাবিতে আন্দোলন করছি, এবং এই বিচারের দাবিতে আন্দোলনের জন্য আমরা যেটা উনি প্রমাণ করতে চাইছেন যে সুপ্রিম কোর্টের কাছে বারবার আমাদের আমন্ত্রণ জানানো হচ্ছে, আমরা নাকি এতই জেদি আমরা আলোচনায় বসতে চাইছি না, আমাদের জন্যই নাকি এই অচলাবস্থা। আমরা ওখানে যেতে চাই এবং এই 5টা একদম ন্যায়সঙ্গত যে দাবি সেটা নিয়ে আলোচনা করতে চাই এবং দেখতে চাই ওনার জবাব ঠিক কি হয়। আপনারা কতজন যাচ্ছেন? আমরা আগের দিন যে কজন নবান্নে গিয়েছিলাম তারাই যাচ্ছি। আমরা আগের দিন যেরকম ভাবে আমরা 30 থেকে 35 জনের যে দল গিয়েছিলাম আমরা সবাই যাব, ওখানে গিয়ে আমরা বলবো যে স্বচ্ছতার দাবি মানে উনি কি বুঝছেন। আমি বাকিদের কাছে হয়তো যাওয়ার সময় পাবো না, কিন্তু যেটুকু সময় পাবো একটু আমি এই বিষয়টা দেখানোর চেষ্টা করি যে মাথায় বৃষ্টি নিয়ে এখানে সাধারণ মানুষ তারা নেমে এসেছেন এবং প্রত্যেকেই একই দাবি তুলছেন, উই ওয়ান্ট জাস্টিস, এবং প্রত্যেকে চাইছেন, এবং যেরকম জুনিয়র চিকিৎসকদের তরফে বলে দেওয়া হলো যে কালীঘাটে গিয়েই তারা বৈঠক করবেন এবং তাদের যে 5 দফা দাবি সেই 5 দফা দাবিতেই তারা অনড় থাকবেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে 5 দফা দাবি, যে দাবি তারা রেখেছিলেন সেই দাবি থেকে যে তারা কোনোভাবেই সরছেন না সেই কথা স্পষ্ট করে দেওয়া হলো জুনিয়র চিকিৎসকদের তরফে।
এবং খুব স্বাভাবিকভাবেই এখানে সেই আবহটাই, সেই আবেশটাই, যেখানে তারা আলোচনায় যাবেন, সেই আলোচনায় যাওয়ার একটা প্রস্তুতি, যেখানে সাধারণ মানুষ প্রত্যেক, আমি দেখাতে যাবো বারবার যে সব বয়সের ছোট ছোট বাচ্চা থেকে বয়স্করা প্রত্যেকে এসেছে এবং প্রত্যেকেই একইভাবে এই দাবি তুলছে যে তারা বিচার চাইছেন এবং তারা যে ঘটনা ঘটে গেছে তা ঠিক কী ঘটনা ঘটেছে বিচার চাইছেন। এবং অবশ্যই নিরাপত্তা, নারীর নিরাপত্তা, এই ন্যূনতম দাবি তো তারা চাইতেই পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এসে যে সমস্ত রোগী কল্যাণ সমিতি রয়েছে সেই সমস্ত রোগী কল্যাণ সমিতি ভেঙে নতুন করে তা গঠন করার কথা বলেছেন। চিকিৎসকরা মনে করছেন এটাই তাদের আন্দোলনের সাফল্য। এই জায়গা থেকেই কিন্তু তারা বলছেন যে এই আন্দোলনের সাফল্য তারা সামনে রাখবেন। এবং আমি আরেকবার দেখাতে বলবো গোটা বিষয়টা যে কিভাবে এখানে যখন কালীঘাটে গিয়ে বৈঠক করার যে দাবি, সেই বৈঠক করার দাবিটা যখন জুনিয়র চিকিৎসকদের তরফে জানিয়ে দেওয়া হলো, তখন এখানে উচ্ছ্বাসের ছবিটা ঠিক কোন জায়গায়। এই উচ্ছ্বাসের ছবি দেখাতে দেখাতেই শেষ করব আজকের বাংলা এট 5। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। সন্ধ্যে 6টায় কি হয় সরাসরি নজর রাখুন জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।